প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 746তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজকে আমরা মূলত আলোচনা করব জলবায়ু অভিঘাতের ফলে প্রবাসীদের উপর কী ধরনের প্রভাব পড়ছে সেই বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে আলোচনার জন্য দুজন অতিথি রয়েছেন, আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আবার সর্বপ্রথমে রয়েছেন এম জাকির হোসেন খান, নির্বাহী পরিচালক, চেঞ্জ ইনিশিয়েটিভ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার বামে রয়েছেন ডক্টর জেবুন্নেসা চপ্পলা, কানাডা প্রবাসী গবেষক, শিক্ষক, ইউনিভার্সিটি অফ ক্যালগরি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমাদের দুজন অতিথি, একজন পরিবেশ নিয়ে কাজ করেন, অভিবাসীদের নিয়ে কাজ করেন, এবং আরেকজন আছেন তিনি জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো নিয়ে কাজ করেন। আমরা দুজনের সাথে কথা বলবো। আমি প্রথমেই যাচ্ছি একটু এম জাকির হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে উপকূলীয় অঞ্চলের মানুষ যে জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুত হয়ে প্রবাসী দিতে বাধ্য হচ্ছে, এটাকে কি আসলে জলবায়ু অভিবাসন বলা যায়? ধন্যবাদ। আমরা যেটা জানি যে প্যারিস চুক্তিতে যে একটা লস অ্যান্ড ড্যামেজ নামে একটা আলাদা সেকশন আছে, আর্টিকেল 6। তো সেইখানে কিন্তু জলবায়ু তাড়িত যে আপনার জনগোষ্ঠী কোনো একটা এলডিসি কান্ট্রি বা আমাদের মতো দেশগুলো থেকে বাস্তুচ্যুত হচ্ছে, সেখানে দুই ধরনের ব্যাখ্যা আছে। একটা হলো ক্লাইমেট ইনডিউস মাইগ্রেন্টস, আর একটা হলো ক্লাইমেট ইনডিউস ডিসপ্লেসমেন্ট। তো এখন আমাদের যেমন প্রতি বছর বন্যা হয়, প্রায় 60 থেকে 70% মানুষ কিন্তু ইন্টারনালি ডিসপ্লেসড হয়। তো সেটা কিন্তু একটা রেগুলার ফেনোমেনা। কিন্তু যদি এইখানে জলবায়ু পরিবর্তনজনিত কারণে যদি বন্যার পরিমাণ বেড়ে যায় বা সাইক্লোনের পরিমাণ বেড়ে যায়, এইটার জন্য যে মানুষ তার পুরো বাস্তুচ্যুত হয়, সেটাতে কিন্তু ক্লাইমেট ইনডিউস ডিসপ্লেসমেন্ট বা অভিবাসনের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে একটা অংশ অভিবাসন করে দুভাবে। একটা হলো যে তার ওখানে, একটা হলো যে সে ওখানে ট্র্যাপড হয়ে যায় কিনা। যখন সে দেখা যায় যে কিছু কিছু মানুষ, আমরা দেখেছি আমাদের চেঞ্জ ইনিশিয়েটিভ 2023-এর স্টাডিতে, যে বাংলাদেশে যারা 10টা বস্তিতে আমরা সার্ভে করেছিলাম, ঢাকার করাল বস্তি সহ, ওখানে দেখতে পাচ্ছিলাম যে প্রায় 40% মানুষ বরিশাল, ভোলা, আপনার ঝালকাঠি এবং পটুয়াখালী থেকে এসছে নারীরা। বেশিরভাগ উপকূলে 40% মানুষ আসে, আর বাকি অংশগুলো সারা বাংলাদেশ থেকে আসে। আর এই শতাংশটা কিন্তু বাড়ছে। আর আচ্ছা, যারা ঢাকায় আসতে পারলো করাইল বস্তিতে বা বিভিন্ন বস্তিতে, তারা তো আসতে পারলো, কিন্তু যারা ওখান থেকে আসতে পারে নাই, তখন তারা কী করে, ওখানকার হয় তারা ওখানে স্থায়ী হওয়ার চেষ্টা করে, না হলে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিপজ্জনকভাবে কিন্তু নৌকা দিয়ে, বোট দিয়ে তারা মালয়েশিয়া বা অন্যান্য জায়গায় যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, তার কারণে অবৈধ মাইগ্রেশনটা পুশ করে, যদি আমরা সেভাবে সে ট্র্যাপড হয়ে যায়। যখন দেখা যাচ্ছে রাষ্ট্র ব্যবস্থা যা আছে সেটা তাকে পুরোপুরি সাপোর্ট দিতে পারছে না, তখন কিন্তু তারা এই কাজটা করে। আরেকটা অংশ যেটা আছে, যে আপনি আজকে বাংলাদেশে যে আপনি দেখবেন যে যখন ড্রট লাইক সিচুয়েশন উত্তরাঞ্চলে হচ্ছে বা বন্যা বেড়ে যাচ্ছে, ওখানে হয়তো বা প্রান্তিক কৃষক ছিল, তার আর জমি নাই, ফসল উৎপাদন করতে পারছে না। তখন সে কী করে, তখন সে বেসিক্যালি যে জমিটুকু থাকে ওইটা দিয়ে সে বিক্রি করে তার ছেলেকে হয়তো বা মিডল ইস্টে অন্য জায়গায় পাঠিয়ে সে সারভাইভ করার চেষ্টা করছে। বাংলাদেশে বহু মানুষ কিন্তু এখন এই এক্স্যাক্টলি এই পরিসংখ্যানটা, যে কোথা থেকে বাস্তুচ্যুত হয়ে কোথায় অবস্থান নিচ্ছে, ফাইনাল ডেস্টিনেশন কোন জায়গায়, এটা রিয়েল টাইম আমাদের কিন্তু ট্র্যাকিং ডাটা নাই, যে ডাটাটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি এই মানুষগুলি কোথায় যাচ্ছে। যেমন আমরা দেখেছি যে ওই সার্ভেতে আমরা দেখেছিলাম যে যারা 53% নারী, তারা গৃহে হাউসওয়াইফ ছিলেন, তারা ঢাকায় এসে 52% তারা গৃহকর্মী হয়েছে। কারণ তার তো আর কোনো প্রশিক্ষণ ছিল না, অ্যাকসেপ্ট গৃহকর্মী ছাড়া। তো এটা হয়তো বা সাময়িকভাবে তার আর্থিক ইনকাম বাড়ে, কিন্তু তার লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু আরও কমে যায়। কারণ দেখা গেল যে তার হয়তো বা আগে 5% জায়গা ছিল, ঢাকায় এসে হয়তো বা তার 100 স্কোয়ার ফিট জায়গার ভিতরে সে টোটাল পরিবার সে অবস্থান নিচ্ছে, তার কোনো হাইজিন অবস্থা নাই, তার নারীদের যেমন তার যে মিনিস্ট্রিয়াল পিরিয়ডে তার যে সাপোর্ট দরকার সেটা নাই, এডুকেশন নাই, হেলথ সাপোর্ট নাই। আরেকটা হলো রাষ্ট্রের ব্যবস্থাটা অনেক সময় যেটা হয়, আমরা যেমন ধরেন সোশ্যাল সেফটি নেটের যে জায়গাগুলো, এইগুলো যখন গ্রামে থাকে তখন যতটা ফোকাস থাকে, যখন সে ফ্লোটিং হয়ে গেল বস্তিতে, আমরা কিন্তু তাকে আর পরিবারের কার্ড দেওয়া বা আধার কার্ড, যে এই ফ্যাসিলিটিগুলি কিন্তু অনেকটা নোম্যান্স ল্যান্ডের মতো, মানে মিসিং হয়ে যাচ্ছে ফ্যামিলিগুলো। তো এই জিনিসটা কেন হচ্ছে, কারণ ট্র্যাকিং সিস্টেমটা নাই ওইভাবে। তাহলে হয়তো ওখান থেকে বাস্তুচ্যুত হলেও ঢাকায় এসে সে ক্লেম করতে পারতো বা অন্য কোনো শহরে যে ক্লেম করতে পারতো। তো এই জায়গাটা দিন দিন এই সংখ্যাটা বাড়ছে।
বাড়ছে এবং পরিসংখ্যান বলে যে আগামী 2030-এর ভিতরে প্রায় 1/3 মানুষ ক্লাইমেট ইনডিউস ডিসপ্লেসমেন্টের ভালনারেবিলিটি আছে। ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো মিলে। আর কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্টটা এসেছিল সেখানে বলা হচ্ছে যে প্রতি 7 জনে একজন বাই 2050 বাংলাদেশের ডিসপ্লেসমেন্টের শিকার হবে, ক্লাইমেট ইনডিউস ডিসপ্লেসমেন্টের শিকার হবে। সুতরাং ইট ইস অ্যালার্মিং। পুরা ওই স্টাডিটাতে আমার মনে আছে পুরা সাউথ এশিয়াতে মনে হয় 25 মিলিয়ন, তার ভিতরে বাংলাদেশে বলা হচ্ছে 19.6 মিলিয়ন সামথিং। এবং এদের বড় একটা অংশই কিন্তু বৈধ অথবা অবৈধভাবে বাইরে যায়। এবং যেমন এটার আরেকটা ঝুঁকি আছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের উপকূলে আমরা স্বীকার করি না অনেক সময়, অনেক নারী এরকম যারা বাস্তুচ্যুত হচ্ছে সেই নারীগুলি কিন্তু ট্রাফিকিংয়ের শিকার হচ্ছে বা পাচারের শিকার হচ্ছে, তারা ওখানে যে পতিতাবৃত্তিতে বাধ্য হচ্ছে। এবং অনেক পরিবার জানে যে তার মেয়েটা কোথায় আছে কিন্তু স্বীকার করে না, সে জানে কিন্তু, কারণ ওই মুহূর্তে তার ইনকাম সোর্সের ওই নারীর উপার্জন ছাড়া তার কোনো ইনকাম সোর্স না, হয়তো বয়স্ক, সে কাজ করতে পারতেছে না, তার মেয়েটা বছরে ধরেন অবৈধভাবে ট্রাফিকিং, ওই পাশে আবার ট্রাফিকিং আছে ভারতীয় পার্টে, সে যাচ্ছে আবার আসতেছে। তো এরকম কিন্তু বেশ কিছু ঘটনা আমরা বিভিন্ন ট্র্যাকিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ঘটছে। সুতরাং এইটা আমাদের এই অভিবাসীর এই পুরো বিষয়টা কিন্তু সাউথ এশিয়াতে ভবিষ্যতে একটা ডিসকন্টেন্ট তৈরি করতে পারে, যেটা আপনার দেখেন আসামের যে ঘটনাটা যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে যে বলা হচ্ছে যারা আমাদের নাগরিক না, তার ভিতরে হয়তো বা 10% হইতে পারে, কিন্তু এই যে মানে একটা প্রতিবেশীর সাথে একটা সিকিউরিটি প্রবলেম কিন্তু সামনে দাঁড়াবে। এই ট্রাভেলিং করা, মানুষের ন্যাচারাল রাইট আছে মুভমেন্ট করা, সে যেখানে ট্র্যাপড হয়ে যায়। তো এইটা এখন আমাদের মতো দেশের এটা অ্যাটলিস্ট কান্ট্রিগুলোর এই কথাটা নিয়ে আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গত বছর যে রায়টা হয়েছে যে এই যে আপনার ক্লাইমেট ইনডিউসড ডিসপ্লেসমেন্ট যারা যে কান্ট্রিগুলো এটা রেসপন্সিবল, ডেভেলপ কান্ট্রি লাইক যারা কার্বন এমিটিং কান্ট্রি, তাদেরই রেসপন্সিবিলিটি আছে আমাদের মতো দেশগুলোর ডিসপ্লেসমেন্ট হলে তাদেরকে। এবং এটা রায়ও হয়েছে বেশ কয়েকটা, কিছুদিন আগে ফ্রান্সে একজন জলবায়ু অভিবাসী হিসাবে স্বীকৃতি পেয়েছেন আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে। এবং যুক্তরাজ্যে এবং আপনার নেদারল্যান্ডে এরকম ঘটনা ঘটছে যে আস্তে আস্তে এগুলোকে স্বীকৃতি আসছে। বাট এটা আমি মনে করি এটা একটা পলিসি থাকা দরকার গ্লোবাল, যে পলিসিটা আমরা এখন দেখতে পাচ্ছি না। নানসেন ইনিশিয়েটিভ ছিল কিন্তু এটা পরে আর মুভ করছে না এখন, যে এই যে কারণ এখানে একটা আইনগত বিষয় আছে অ্যাকর্ডিং টু দ্য। আচ্ছা, আমরা আসবো আইনগত বিষয়ের দিকে আসবো। আমরা একটু আরেকজন অতিথি ডক্টর জেবুন্নেছা চপ্পলা, আপনার কাছে জানতে চাইবো যে আমরা শুনেছি যে আপনি পরিবেশ নিয়ে গবেষণা করেন এবং একজন গবেষক এবং শিক্ষক হিসেবে কানাডাতে কাজ করেন। আপনার কাছে জানতে চাই যে আপনার আসলে গবেষণার পার্টটা কি, মানে কোন বিষয়গুলো নিয়ে, পরিবেশের কি নিয়ে গবেষণা করেন, পিএইচডি গবেষণা? আমার পিএইচডি গবেষণা দিয়ে যদি শুরু করি, সেটা ছিল আমার অভিবাসীদের সাথে কানাডার যে আদিবাসীরা রয়েছেন তাদের সাথে আমরা কিভাবে সম্পর্কটা গড়ে তুলতে পারি। আর আদিবাসীদের সাথে অভিবাসীদের সম্পর্ক কেন গড়ে তুলতে হবে, এটা একটা অনেক বড় একটা প্রশ্ন। এবং সেই প্রশ্নের উত্তরটা যদি আমি দেবার চেষ্টা করি, সেটা হচ্ছে যে অভিবাসীরা যারা আমরা এখান থেকে যাচ্ছি, আমরা খুব একটা কলোনিয়াল একটা মাইন্ডসেট নিয়ে যাই এবং একটা কলোনিয়াল এডুকেশন আমরা প্র্যাকটিস করি যখন এখান থেকে যাচ্ছি। তো ওখানে যাবার পরে এই অভিবাসীরা নিজেকে ডিকলোনাইজ করবার সেই এডুকেশনটা কিন্তু পায় না। আর ডিকলোনাইজেশনের কথা এই জন্য বললাম যে আমার গবেষণার পিএইচডি গবেষণার এটা একটা বড় একটা জায়গা ছিল যে ইন্ডিজিনাস নলেজ এবং ল্যান্ড বেসড এডুকেশন, এগুলো অভিবাসীদেরকে ইট উইল হেল্প them to be কি বলবো integrated better with the new land and people, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে আমাদের এখান থেকে আমরা যাই, আমি শুধু আমাদের সাউথ এশিয়া বা বাংলাদেশের কথা বলছি না, পুরো বিশ্বের অভিবাসীরা যারা যায় তাদের সেই ইচ্ছেটাই নেই বা ওরা বুঝতে পারছে না যে কেন আদিবাসীদের কাছ থেকে কিছু শিখতে হবে। আর যে জায়গাটা আমি ফোকাস করেছি সেটা হলো আদিবাসীরা, তাদের একটা খুব চমৎকার এবং খুব পাওয়ারফুল একটা আদর্শ রয়েছে, দর্শন রয়েছে, সেটা হচ্ছে যে আমাদেরকে ল্যান্ডকে রেসপেক্ট করতে হবে। লেটস রেসপেক্ট দ্য ল্যান্ড অ্যান্ড উইমেন। কেন? কারণটা হচ্ছে যে ল্যান্ড ইজ নট ফর ওনিং, ল্যান্ড ইজ ফর শেয়ারিং। এবং আমাদেরকে ল্যান্ডকে এমনভাবে যত্ন নিতে হবে ঠিক যেমন করে আমরা আমাদের নিজেদের শরীরের যত্ন নেই বা আমরা আমাদের বাচ্চাদের যত্ন নেই। তো আমার কাছে মনে হয় যে এই দর্শনটির মাধ্যমে পুরো যে পুঁজিবাদী সমাজ, যে খুব বেশি কি বলবো লোভ, গ্রিডিনেসটা যেটা, এটাকে কিন্তু সাবভার্ট করবার জন্য অনেক পাওয়ারফুলি দর্শনটা কাজ করে। তো যা হোক, যেটা বলতে চাইছি যে তো অভিবাসীরা যখন আদিবাসী
আদিবাসীদের সাথে অথবা অন্যান্য কমিউনিটির সাথে যখন মিলেমিশে থাকবার যে চর্চাটা, এই চর্চার ভেতরে যখন ঢুকছে না, তখনই সমস্যাগুলো তৈরি হয়। তো এটা ছিল আমার পিএইচডির কাজটা, এবং সেটা করতে গিয়ে আমি দেখিয়েছি যে অভিবাসীরা কেমন করে ল্যান্ডের সাথে যুক্ত হতে পারে। যেমন এখন আমরা জানি যে বাংলাদেশেও যদি তাকাই এবং বিদেশেও যদি তাকাই, কারোরা জমির সাথে কোনো সম্পর্ক নেই, এমনভাবে বেঁচে থাকছে, উঁচু উঁচু হাই রাইজ বিল্ডিংয়ে থাকছে, হয়তো 7 দিনে একবার মাটিতে নামছে না, মাটির সাথে কোনো সম্পর্ক নেই। তো আমি কমিউনিটি গার্ডেন কেমন করে অভিবাসীদেরকে হেল্প করে যে মাটিকে বুঝতে, জানতে এবং মাটির সাথে যোগাযোগ তৈরি করতে, সেই বিষয়গুলো নিয়ে আমি কাজ করেছি। কাজ করেন এবং আপনাদের যে কমিউনিটি আছে, যারা আপনার কমিউনিটির লিডিং পজিশনে আছেন, এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন এবং উপলব্ধি করেন যে অভিবাসীদের সাথে আদিবাসীদের একটা এরকম সম্পর্ক তৈরি করা দরকার। আপনাদের নিজস্ব কোনো ইনিশিয়েটিভ আছে কিনা, অথবা ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা যে অভিবাসীদের এই শিক্ষাগুলো দেয়া দরকার, যার মাধ্যমে আদিবাসীদের সাথে সেখানে তাদের সম্পর্ক? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। কিন্তু কথা হলো যে চাইলেই তো সেটা করে ফেলা যায় না, কারণ পুরো সিস্টেমটা আসলে খুবই, আমি মনে করি খুব রেসিস্ট একটা পলিসি, এবং এডুকেশন সিস্টেমটা খুব রেসিস্ট এবং কলোনিয়াল। তো আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে শেখায় কেমন করে আদিবাসীদেরকে আন্ডারমাইন করতে হবে। আমাদের এডুকেশন সিস্টেমে না এই সম্মান করবার বিষয়টা নেই, এবং যেই ওয়েস্টার্ন এডুকেশনটা আমাদেরকে দেয়া হচ্ছে সেখানে কিন্তু মাটির সাথে সম্পর্ক তৈরির কথাটা শেখানো হচ্ছে না, এবং মাটিকে কিভাবে অনেক বেশি, এক কথায় বলা যায় যে অ্যাবিউজ করে ডেভেলপমেন্টাল কাজ করা যায়, সেটা আমরা করছি, তাই না? তো এডুকেশনের কারিকুলামটাকে যে বদলের যে কাজগুলো সেটা করে যাচ্ছে একদল স্কলাররা, সেটা করে যাচ্ছে ইন্ডিজিনাস স্কলাররা বা অ্যান্টি রেসিস্ট স্কলার্স যারা আছেন তারা সেটা করে যাচ্ছে, কিন্তু সেটা আমার মনে হয় যে যথেষ্ট নয়। এবং তাদের ভয়েসটা অনেক স্ট্রং, কিন্তু সব লেভেলে, পলিসি লেভেলে, কমিউনিটি লেভেলে, ফ্যামিলি লেভেলে, এডুকেশন লেভেলে আমরা সেটা এখনো পৌঁছাতে পারিনি, এবং সেই এটা একটা ইন্টারডিসিপ্লিনারি নলেজের একটা পার্ট, রাইট? তো সেটা কিন্তু হচ্ছে না। দেখা যাচ্ছে আপনি যে বিষয়টা নিয়ে পড়ছেন বা কাজ করছেন, আপনি শুধু আপনার বিষয়টাই জানেন। তো এখন আমার যেটা মনে হয় যে এটা ম্যাসিভ একটা বিষয় যেটা নিয়ে কাজ করতে হবে, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই ল্যান্ড বেসড এডুকেশন, ইট নিডস টু বি ম্যান্ডেটরি, এবং ইট শুড বি ম্যান্ডেটরি ফ্রম ডে 1, যখন একটা বাচ্চা গ্রেড 1-এ যাচ্ছে তখন থেকে। কিন্তু ইটস টু লেট, যখন ইউনিভার্সিটিতে আসে তখন গিয়ে আমরা শেখানোর চেষ্টা করছি, কিন্তু ততদিনে মানুষ তখন আর শিখতে চায় না, যখন আপনি এই কথাগুলো বলছেন, নিতে পারছে না। আর পলিসি লেভেলে যারা আছে তাদেরকে সেটা আগে বুঝতে হবে, কিন্তু তারা সেটা বুঝতে পারছে না। আপনার কাছে জাকির হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে জলবায়ু পরিবর্তনের ফলে অভিবাসী শ্রমিকদের যে কর্মসংস্থান, সেটা আসলে কিভাবে ঝুঁকির মুখে পড়ছে? কারণ আমরা দেখছি তাপমাত্রা, বিভিন্ন জায়গায় বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে, কোথাও কোথাও প্রচণ্ড ঠান্ডা পড়ছে, কিন্তু সেসব দেশেও তো আমাদের অভিবাসীরা যাচ্ছেন, এবং তাদের কর্মসংস্থানের উপর আসলে কী ধরনের ঝুঁকি তৈরি করছে? ধন্যবাদ। একটা বিষয় এই আলোচনা থেকে আমি আমার ইন্টারেস্টিংলি লিঙ্ক করি, যেটা হলো যে আমি একটা থিওরি গ্লোবাল গভর্নেন্স ফ্রেমওয়ার্ক দিয়েছি, সেটা হচ্ছে যে ন্যাচারাল রাইটস-লেড গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। আমার অক্সিজেন লাগবে, আমার বিশুদ্ধ পানি লাগবে, আমার মোবিলিটি থাকবে, বা আমি যেখানেই যাই পৃথিবীতে, সেটা আমার যেরকম লাগবে পৃথিবীর সবচেয়ে রিচেস্ট পিপল একই অক্সিজেন লাগবে। আমরা সেটা প্যান্ডেমিকের সময় দেখছি যে পৃথিবীর লাখ লাখ মানুষ শুধু অক্সিজেনের অভাবে মারা গিয়েছে, বিশেষ করে ভারতে আমরা দেখেছি। সুতরাং এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনার বেসিক নন নিগোশিয়েবল এবং নিগোশিয়েবল কোনটা নন নিগোশিয়েবল। যেমন একটা মাটির যে কথাটা আসলো যে মাটির যে সয়েলের সাথে অ্যাটাচমেন্ট, এই মাটিটা যদি না থাকে পৃথিবী আপনার আমার কোনো প্রোডাকশন কোথাও হবে না। আজকে যেটা আমি এই আলোচনায় আপনি এই প্রশ্নের সাথে আমি লিঙ্ক করবো, আজকে দেখেন যে আমাদের প্রায় 1 কোটি লোক কিন্তু অভিবাসী থাকে মিডল ইস্টের আজকে যে সবুজ আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের হাজার হাজার অভিবাসী তার সাপে কাটা, টেম্পারেচারের মাধ্যমে দিনে পরিশ্রম করা, মাত্র সামান্য কিছু রিয়েলের জন্য সে কাজগুলি করছে। তো এই যে পুরো একটা মধ্যপ্রাচ্যকে আপনার সবুজে রূপান্তর করছে, তো এই রূপান্তরটাতে তাদের অবদান যতখানি আছে, কিন্তু রিটার্নটা সে অনুপাতে নাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যেমন এই যে ক্লাইমেটিক ফ্যাক্টরটা যেটা এখন দাঁড়িয়ে আছে, যেমন ধরেন 55 থেকে 58 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ইউএইতে যখন হয়, বা আপনার যে মিডল ইস্টে হয়, তখন কি হয় 50 ডিগ্রির উপরে গেলেই ব্রেনের সেল ড্যামেজ শুরু হয় যে কোনো মানুষের, যখন যদি সে সরাসরি রৌদ্রের সংস্পর্শে যায়। তা আমরা অনেক
জায়গায় দেখেছি, আমি নিজে জায়গায় দেখেছি যে পুরো 50, 55, 56, 57 ডিগ্রির ভিতরে সে কাজ করতেছে রোদের মাত্রায়, বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কার এবং কৃষি ওয়ার্কার। তো এই যে এই মানুষগুলোকে আমরা নাম্বার হিসেবে ট্রিট করি এবং এই মানুষগুলোকে আমরা ধরে নেই যে তারা শুধুমাত্র আমাকে রিয়েল পাঠানোর একটা মেশিন, রেমিটেন্স পাঠানোর মেশিন, কিন্তু এই মানুষগুলো কিন্তু পৃথিবীর বাসিন্দা। এটা যেমন আমাদেরও দায়িত্ব ছিল, ওখানে যারা কাজ করে তাদেরও দায়িত্ব ছিল যে এই মানুষটাকে যদি আপনি তার প্রোডাক্টিভিটি অব্যাহত রাখতে চান, উৎপাদনশীলতা বা কাজের তার স্বাস্থ্যগত ঝুঁকিটাও দেখা উচিত। তো এই যে সে ওখানে যাচ্ছে, আপনি আমাদের শ্রমিকগুলো, জাস্ট আমি আপনাকে উদাহরণ দেবো, আপনি র্যান্ডমলি দেখেন শ্রমিকগুলো যখন নতুন যায় মিডল ইস্টে আর যখন ফিরে আসে তাদের চেহারা এবং বডি স্ট্রাকচার, এবং কিছু কিছু আপনি দেখেন যে আসার পরে যে বলেন আমি বললাম যে ব্রেনে কাজ করে না, কারণ কাজ করে না, অনেকে সেল ড্যামেজ যখন হয় তখন মেমোরি লস হয়, এবং ম্যাক্সিমাম আমাদের ওয়ার্কারদের কিন্তু দেখবেন যে তারা অ্যাবনর্মালিটি শো করে আসার কিছুদিন পরে, হয়তো 2 মাস 3 মাস যাওয়ার পরে ফ্যামিলিতে যখন অ্যাটাচমেন্ট হয় আস্তে আস্তে গ্রাজুয়ালি সে একটা নর্মাল লাইফে আসে, তারপরেও কিন্তু সে আগের সেই প্রোডাক্টিভিটি থাকে না। সুতরাং আমরা রেমিটেন্স পাচ্ছি অ্যাট হোয়াট কস্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা যে কথাটা আসলে আপনি প্রশ্নটা করলেন যে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে যারা আমাদের এখন মানে সরকার, যে নতুন সরকার আসছে, যেমন আমরা যখন শ্রমিক পাঠাচ্ছি তাদেরকে তো বেসিক্যালি যারা নিয়ে যাচ্ছে এরা তো বার্গেন করতে পারবে না শ্রমিকরা, তাহলে বার্গেনটা করা উচিত আমাদের যারা সরকারের সরকার কর্তৃপক্ষ। ওখানে যদি আপনি ম্যান্ডেটরি করে দেওয়া হয় যে তার হেলথ ইন্স্যুরেন্স মাস্ট, তাকে 50 ডিগ্রি উপরে গেলে তাকে তুমি রোদে তাকে কাজ করতে দিতে হবে, রোদে যদি কাজ করাও তাকে সেফটি দিতে হবে। তো এইগুলো তো আমাদের দায়িত্ব। আপনি একটা ইন্স্যুরেন্সে বাংলাদেশে আপনি জানেন একটা হেলথ ইন্স্যুরেন্স যদি আপনি বাংলাদেশে করেন 2 থেকে 3 হাজার টাকা হলে বছরে, যদি গ্রুপ ইন্স্যুরেন্স হয়, তো ওখানে কেন আপনার 30 রিয়াল 50 রিয়াল সরকার কেন তাদেরকে বাধ্য করে না হেলথ ইন্স্যুরেন্স? আপনি যদি আজকে এয়ারপোর্টে যান দেখবেন প্রতিদিনই প্রায় 10টা 15টা 20টা কফিন আসতেছে মিডল ইস্ট থেকে, অন্য জায়গা থেকে। মানে হলো এই যে আমরা ক্লাইমেটিক ফেনোমেনা যত বাড়বে তখন মানুষ কিন্তু বাইরে যেতে বাধ্য হবে, কিন্তু ওখানেও তাদের সেফটিটা কী? কারণ আপনি ওই জিনিসটাই বললাম যে আমরা আমাদের এই যে প্রবাসীদের যে জায়গাটাতে, এই আইনগত কথাটা আমি শেষ করতেছি, আইনগত বিষয়টা বলে, আন্তর্জাতিকভাবে আপনি রিফিউজি ল কিন্তু যেটা আছে আইনে, সেটা কিন্তু জলবায়ু তাড়িত যে অভিজ্ঞতা যারা বাস্তুজয়ী আইন কিন্তু কভার করে। রিফিউজি লতে কিন্তু শুধুমাত্র রিফিউজি কোনো কারণে কনফ্লিক্টের কারণে যদি বাস্তুচ্যুত হয় তাহলে কিন্তু রিফিউজি ল কভার করে, কিন্তু এগুলো স্লো অনসেট ইভেন্ট বলে, যে বন্যার পরিমাণ বেড়েছে বা আপনার হলো সাইক্লোনের পরিমাণ বেড়ে যাচ্ছে, লবণাক্ততা বাড়ছে, এইগুলির কারণে যদি কেউ বাস্তুচ্যুত হয় এই লতে কিন্তু আন্তর্জাতিক রিফিউজি কনভেনশনে আওতায় পড়ে না। সুতরাং আমাদের নতুন একটা ল বা গ্লোবাল একটা ডিসপ্লেসমেন্ট একটা মেকানিজম দরকার, সেটাতে বাংলাদেশে লিড দেওয়া উচিত, কারণ বাংলাদেশ সবচেয়ে বেশি ভিকটিম হবে আপনি যদি কোস্টাল এরিয়াতে বলেন। এবং এইটা কিন্তু এটা অ্যাকর্ডিং টু দ্য প্যারিস এগ্রিমেন্ট, যেটা জলবায়ু চুক্তি, এটা কিন্তু কোনো দয়া দাক্ষিণের বিষয় না, ইটস অব্লিগেশন। কারণ প্যারিস চুক্তিতে পার্টিকুলার বলা আছে যে ডেভেলপ কান্ট্রি শ্যাল মানে অব্লিগেশন, শ্যাল হ্যাভ ক্রিয়েট এ মেকানিজম ফর দ্য ক্লাইমেট ইন্ডিউস ডিসপ্লেস পিপল। সো এইটাতে বাংলাদেশ, আমি মনে করি এলডিসি কান্ট্রিগুলোকে নিয়ে এখন আমাদের কিন্তু একটা পজিশন। আমরা বাংলাদেশ কী করেছি আপনার কাছে জানবো, তার আগে ডক্টর জেবুন হাসান চোপড়া আপনার কাছে জানতে চাইবো যে কানাডা তো এক ধরনের একটা দেশ, আমরা শুনি যে সেখানে প্রচণ্ড ঠান্ডা, বিভিন্ন স্টেট আছে প্রচণ্ড ঠান্ডা -ডিগ্রি, তো সেখানেও তো বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের পাশাপাশি বাংলাদেশিরাও রয়েছেন। ওই রকম পরিবেশ পরিস্থিতিতে কাজ করতে আমাদের যারা অভিবাসী রয়েছেন তাদেরকে সমস্যা ফেস করতে হয় কিনা, বা তারা তাদের স্বাস্থ্য ঝুঁকি সহ অন্যান্য ঝুঁকি, এই বিষয়গুলো খেয়াল করেছেন কিনা? সত্যি কথা বলতে কি, এই যে ক্লাইমেট চেঞ্জ যে শব্দটা আপনারা এটাকে বাংলায় ট্রান্সলেট করছেন জলবায়ু পরিবর্তন অভিঘাত। তো এই যে শব্দটা, এই দুটো শব্দই আমি যেটা দেখেছি যে অভিবাসীদের মধ্যে এই শব্দগুলো খুব একটা পরিচিত নয়। কেন পরিচিত নয় বললাম, ক্লাইমেট চেঞ্জ শব্দটা শুনছি, আমরা সবাই শুনছি, কিন্তু শুনে জন্য মনে হচ্ছে যে ক্লাইমেট বুঝি ন্যাচারালি
পরিবর্তিত হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যে কথাটা বলেছেন এবং আমরা গবেষকরা যে কথাটা বলার চেষ্টা করছি, ইট ইজ হিউম্যান ইনডিউসড, Induced, right. ঠিক আছে? এই হিউম্যান ইনডিউসড এই জায়গাটাও যেন আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের যেটা বললাম, আমাদের পরিবেশ নিয়ে এই সচেতনতামূলক পড়াশোনাটাই আমাদেরকে অফার করা হয় না, ঠিক আছে? তো এখন এই যে পরিবর্তনের আবহাওয়া, যে অনেক বেশি ঠান্ডা লাগছে, অনেক বেশি হিট স্ট্রোক হচ্ছে মানুষের বা ফেস করতে হচ্ছে, এটা কেন ফেস করছে এটা কিন্তু মানুষ কিন্তু ন্যাচারালি কিন্তু বোঝে না, এবং অভিবাসীরাও এটা ওভাবে বোঝে না যেভাবে বোঝাটা দরকার। তো যার কারণে আমরা ক্রমাগতই আমরা এটার ভেতরেই বসবাস করছি, কিন্তু বুঝতে পারছি না কেন হচ্ছে। আর আরেকটা যেটা হলো, অভিবাসীরা যে বিষয়গুলোর সাথে যুক্ত হওয়া দরকার, যে কাজগুলো করলে পরে এই বিষয়গুলোর একটা পরিবর্তন আসবে, সেই অ্যাকশন প্ল্যানগুলো সম্পর্কে তাদের সেই সচেতনতাটা নেই। শুধু কি তাদেরই নেই, নাকি ধরেন যেমন আপনি আমি বলবো পলিসি মেকারসদেরই নেই, হ্যাঁ, এমপ্লয়ার্সদের নেই, যেটা আপনি বলেছেন অলরেডি। এমপ্লয়ার, তারপর যে দেশে অবস্থান করছে সেই দেশের সরকারেরও তো ইনিশিয়েটিভ থাকতে হবে, তাদেরও তো বোঝানোর দরকার আছে। বা এই যে জলবায়ু পরিবর্তন কারণে, অভিঘাতের কারণে যে অভিবাসীরা ঝুঁকির মধ্যে পড়ছে, সেই বিষয়ে ওই দেশের, অর্থাৎ কানাডার কথাই যদি বলি, সেই গভর্নমেন্টের কোনো উদ্যোগ আছে কিনা, বা তাদেরকে এই বিষয়ে বোঝানো হচ্ছে কিনা, আপনাদের গবেষক আছেন? আছে সেটা, কিন্তু কি হয়েছে যেটা বলছি, আমি নিজে একজন রেশিয়ালাইজড উইমেন হিসেবে বলছি যে উই ডু নট হ্যাভ দ্যাট অ্যাক্সেস ইনটু দোজ কাইন্ড অফ ইনফরমেশনস। আর যদি ইনফরমেশনের অ্যাক্সেসটা থাকেও, উই ডু নট হ্যাভ নলেজ ট্রান্সলেশন অপরচুনিটি। সো মানুষ শিখতে পারছে না বা বুঝতে পারছে না কি করা দরকার। এই যে রিসাইকেল আইটেমগুলোকে কিভাবে এটাকে নিয়ে কাজ করতে হবে এবং রিসাইকেল ব্যবহার করে, এগুলো বলা হচ্ছে, সারাক্ষণ বলা হচ্ছে, কিন্তু দেখা যায় কি ইমিগ্রেন্টসদের সেই মেইন স্ট্রিম মিডিয়াতে অ্যাক্সেসটাও নাই। আর থাকলেও যেটা হয় যে কি বলবো, ওখানে দেশের বাইরের সংস্কৃতির সাথে তারা মেলার চেষ্টা করছে, আবার বাংলাদেশের সাথেও সম্পর্কটা রাখছে। সো দে আর ওভারওয়েলমড, তারা দু দেশের ইনফরমেশনের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। আর আরেকটা আমার কাছে মনে হয় যে এথনিক এনক্লেভ, এটাও একটা বড় একটা বিষয়। বাঙালিরা ভীষণভাবে বাঙালিদের সাথে সংযুক্ত, তো অন্য কমিউনিটির সাথে কিন্তু ভাবের আদান প্রদানটা হচ্ছে না, এবং অন্য কমিউনিটির কাছ থেকে কিছু শেখার সুযোগটাও তেমন একটা নেই আমি বলবো। আর থাকলেও আমরা সবসময় সেটাকে নিতে পারি না, বা নেবার ক্যাপাবিলিটিটা আমাদের হয়তো নাই। তো সেটার কারণে সমস্যাটা আসলে থেকেই যাচ্ছে। আর আরেকটা যেটা হলো যে আমার গবেষণার আরেকটা বড় একটা অংশ হচ্ছে কানাডার যারা আদিবাসীরা রয়েছেন। তো আমার গবেষণা যেটা দেখাচ্ছে যে রেশিয়ালাইজড ইমিগ্রেন্ট কমিউনিটির চাইতে আদিবাসী কমিউনিটি দে আর মোর কি বলবো সাফার করছে। যেমন বর্তমানে আমি যেই কাজটি করছি, আমার পোস্ট ডক্টরাল যে রিসার্চ, এটা আমি করছি লেক সেন্ট মার্টিন, উইনিপেগে। এটা একটা আদিবাসী অধ্যুষিত একটা এরিয়া। তো ওখানের গল্পটা এরকম যে উইনিপেগ শহরে একটা বন্যা যদি হতো, তাহলে উইনিপেগ শহরটা অনেক বেশি ধ্বংস হয়ে যেত। তো গভর্নমেন্ট কি করেছে, শহরটাকে বাঁচাবার জন্য বন্যাটাকে ঘুরিয়ে দিয়েছে, এবং সেটাকে ঘুরিয়ে দিয়ে আদিবাসী এরিয়াতে সেটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এত আমি তো মনে করি যে এর চাইতে বিভীষিকাময় গল্প আর কি হতে পারে, কারণ আদিবাসীরা তাদের এই জমির মানুষ, এবং তারা দে আর দ্য অরিজিনাল পিপল অফ দ্যাট ল্যান্ড। তো তাদের গভর্নমেন্ট সেই মানুষগুলোর সাথে এরকম একটা কাজ করলো, এবং যেটাকে খুবই রেসিস্ট বলতে হবে, রাইট? যে চর্চাটা করা হলো, মানুষ মানবসৃষ্ট দুর্যোগ একদম। এবং এই গল্পগুলো আবার অভিবাসীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে, তারা কিন্তু এটা জানেও না। আমি এখন গবেষক হিসেবে সেটা আমি জেনেছি, শিখেছি, সেটা আমি আজকে এখানে শেয়ার করলাম। বাট আমরা যদি এই কথাগুলো না বলি, তো ওই অভিবাসীরা জানতেও পারছে না। এখন ইটস নট দ্যাট যে গভর্নমেন্ট এটাকে হাইড করে রাখছে, আসে, মিডিয়াতে আসে এবং জানাজানি হয়, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা নর্মালাইজড হয়ে গেছে। এই ধরনের মানব সৃষ্ট বা গভর্নমেন্ট সৃষ্ট দুর্যোগ যেগুলো হচ্ছে, সামহাও এগুলো সব নর্মালাইজড। জি, আপনার কাছে অবশ্য জাকির হোসেন, আপনি ইন্টারন্যাশনাল লর কথা বলছেন, বিডি বাংলাদেশকে লিড দেওয়া উচিত। আসলে বাংলাদেশ কি করতে পারে এই ক্ষেত্রে? বাংলাদেশের অলরেডি আমরা কিন্তু এলডিসি যে গ্রুপ আছে, বাংলাদেশ কিন্তু এই গ্রুপের সদস্য। আর একটা গ্রুপ আছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম, ওই গ্রুপে কিন্তু বাংলাদেশ ওয়ান্স অ্যাজ এ লিডার। তো সো আমরা যে কান্ট্রিগুলি সবচেয়ে বেশি ভিকটিম হবে, বিশেষ করে কোস্টাল এরিয়া, বাংলাদেশ ওয়ান অফ দ্য কোস্টাল কান্ট্রি। সো এরা কিন্তু একটা জোট বাঁধা উচিত, এবং আন্তর্জাতিকভাবে এই নেগোশিয়েটিং ব্লক বলা হয় এটাকে। তো এই ব্লকটা আপনার ইয়াতে প্যারিস যে আমাদের কপ হয়, ক্লাইমেট কনফারেন্স হয়, এবং অ্যাট দ্য সেম টাইম ইউএনএ যখন যাই আমরা কথা বলি, এই জোটটা আরেকটা ইয়াতেই আসা উচিত। এখন যে বিষয়টা হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ হলো যে আপনি ন্যাচারাল ডিজাস্টার বলা হয়,
ইটস এ ফান্ডামেন্টালি রং। ন্যাচারাল ডিজাস্টার বলতে কিছু নেই, অল আর ন্যাচারাল ইভেন্ট। হিউম্যান বিইং তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে ইভেন্টটাকে ডিজাস্টারে ট্রান্সফর্ম করে। সো এই কারণ এই শব্দগত ইস্যুটা ইম্পর্টেন্ট, কারণ হলো আপনি কোস্টাল থেকে যখন ডিসপ্লেসমেন্টের শিকার হয়েছে, কোনটা আসলে ন্যাচারাল ফ্লাডে হচ্ছে বা কোস্টাল ফ্লাডিংয়ে হচ্ছে, কোনটা নর্মাল ফ্লাডিং, আর কোনটা আসলেই অতিরিক্ত আপনার সাইক্লোনের কারণে আপনার হচ্ছে, এই দুটাকে ডিস্টিংগুইশ করতে না পারলে আন্তর্জাতিকভাবে যখন আমি যাব এই কোর্টে বা ক্লেম করার জন্য যাব, তখন এইটা এই সায়েন্টিফিক এভিডেন্সটা আমাকে কাজ করতে হবে। কারণ আমি এটা জাস্ট একটু বলে শেষ করি, সেটা হচ্ছে যেমন আপনার লবণাক্ততা বাড়তেছে সুন্দরবনে। তো লবণাক্ততা বাড়ার পিছনে একটা ওয়ান অফ দ্য মেইন রিজন কিন্তু আপস্ট্রিম ওয়াটার ফ্লো, গঙ্গার পানি সুইট ওয়াটার ফ্লো না আসার কারণেও কিন্তু পানির লবণাক্ততা বেড়ে যাচ্ছে। সুতরাং কোনটা সমুদ্রপৃষ্ঠের উচ্চতার কারণে বাড়ছে কতখানি, আর কোনটা আপস্ট্রিম ওয়াটার ফ্লো না আসার কারণে, দুটোকে যদি আমরা মার্চ করে ফেলাই তাহলে কিন্তু আমাদের ক্লেমটা কিন্তু প্রতিষ্ঠা করা কোয়াইট ডিফিকাল্ট হবে। তো এই জায়গাগুলোতে আমি বললাম, এই জন্য বললাম যে রেগুলার ট্র্যাকিং দরকার আমাদের। এবং বাংলাদেশে যেটা করতে হবে, বাংলাদেশ শুধু একা হয়তো পারবে না, আন্তর্জাতিকভাবে যেসব কান্ট্রি অর্গানাইজেশন IOM আছে বা ILO আছে, ওদের সাথে মিলে এইগুলো ট্র্যাকিং সিস্টেমটা রিয়েল টাইমে এখন তো ইজি। কারণ আপনি এখন অ্যাপ আছে, ডিজিটাল ট্র্যাকিং করা যায়, আপনার একটা মোবাইল সাথে থাকলে কোথায় যাচ্ছেন এই নাম্বার আপনি ইজিলি ট্র্যাক করতে পারেন। সো এইটা এখন ট্র্যাকিং না করলে আলটিমেটলি আমাদের জন্য কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ দাঁড়িয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমি বলি, ফান্ডিং, আমাদের ডেডিকেটেড একটা ফান্ডিং উইন্ডো থাকা দরকার, যেটা এখন এই মুহূর্তে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বলা হচ্ছে একটা হয়েছে, বাট এটা $1 বিলিয়ন নিচে। কিন্তু সেখানে কি অভিবাসীদের কল্যাণে কোনো সুবিধা পাওয়া যায়? ইট উড বি রিয়েলি ডিফিকাল্ট, কারণ এখানে এখন পর্যন্ত যেগুলি বলা হয়েছে যে প্রজেক্ট আসবে, আর এগুলি ইন্টারন্যাশনাল ফান্ডিং এর খুবই কিন্তু ব্যুরোক্রেটিক। না, সেটা তো কিন্তু এখন পর্যন্ত আমরা অভিবাসীদের জন্য ওই পুরো সব একসাথে মার্চ করা, আপনি ওই জন্য বললাম যে আলাদা ফান্ড দরকার আমাদের। এবং সেই ফান্ডটার জন্য আমি মনে করি যারা ডেভেলপ কান্ট্রিতে আমাদের যারা অভিবাসী আছেন, তারা কিন্তু ওখানে NRBরা একটা বড় রোল প্লে করতে হবে। এবার হয়তো তারা লবি করতে পারে, ওখানকার যে পার্লামেন্টারিয়ান আছে, সিনেটে আছে, তারা, আমি জানি কানাডাতে রিসেন্টলি এক বাংলাদেশি MP হয়েছেন, একজন নারী, ডলি বেগম, হ্যাঁ, তো শি ক্যান অলসো রেজ দ্য ইস্যু ইন দ্য পার্লামেন্ট, যে আমাদের মতো দেশগুলিতে যারা এরকম যাচ্ছে বা ইয়াতে বাস্তুচ্যুত হচ্ছে, এদেরকে কিন্তু নেওয়ার দায়িত্ব, শেল্টার দেওয়ার দায়িত্ব কিন্তু এইসব ডেভেলপ কান্ট্রিগুলো। কারণ কার্বন এমিশনের জন্য তার রেসপন্সিবিলিটি, গ্লোবাল ডিসপ্লেসমেন্টটা বাড়বে সামনে, এটা ফর শিওর। এখন সেটা ডেভেলপ কান্ট্রি কেউ অস্বীকার করতে পারে, বাট সায়েন্স ডাজন্ট টেল দ্যাট। সো আমাদের এখানে যেটা করতে হবে যে আমাদের NRBর রোলগুলো আসলে অনেক সময় আমরা সবসময় ডিফেন্সিভ অবস্থায় থাকি। যে কথাটা আসলো যে ওখানকার আমরা যাচ্ছি, ওই দেখা যাবে আপনি লন্ডনে বসে হোক বা টরন্টোতে বসে হোক বা আপনি হলো নিউ ইয়র্কে বসে হোক, আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে যতখানি চিন্তিত, ওখানকার মেইন স্ট্রিম পলিটিক্স, মেইন স্ট্রিম পলিসি মেকিং আমরা কিন্তু সেইভাবে এঙ্গেজ হতে চাই না। তো আপনি দেখবেন যে সমস্ত BNP, আওয়ামী লীগ বা জামাত, ওই আলোচনায় ওখানে আমি গিয়ে দেখবেন আপনি, কিন্তু ওখানকার ডেমোক্রেটিক পার্টি বা রিপাবলিকানদের সাথে এক হয়ে ওখানে কীভাবে ইনফ্লুয়েন্স করা যায়, এইটাও কিন্তু প্রবাসীদের এমনকি আমাদের দলগুলো উইংও আছে। এবং আপনি ওখানে তো বললাম যে আপনি নিউ ইয়র্কে গেলে আপনি দেখবেন বা লন্ডনে গেলে দেখবেন একটা রাস্তায় কমপক্ষে 20টা অর্গানাইজেশন পাবেন, বিভিন্ন নামে, থানা লেভেলের নামও আছে। তো আপনি যখন মাইগ্রেট করার প্ল্যান করেছেন এবং সিদ্ধান্ত নিয়ে চলে গেছেন, তার মানে হলো আজ হোক কাল হোক ওই সোসাইটিতে আপনাকে ইন্টিগ্রেট হতে হবে, দ্যার ইজ নো ওয়ে। সুতরাং আমি মনে করি এটা যত দেরি করবেন আপনি তত বেশি পিছিয়ে যাবেন ওখানকার সোসাইটি। এই জায়গায় আমি জীবন্নেসা আপনাকে প্রশ্ন করতে চাই, ডক্টর জীবন্নেসা, যেটি বললেন যে আমাদের প্রবাসী যারা রয়েছেন তারা আসলে বাংলাদেশ নিয়ে যত চিন্তিত বা বাংলাদেশের বিশেষ করে পলিটিক্যাল দিক নিয়ে, কিন্তু ওখানকার মেইন স্ট্রিমে আপনারা সংযুক্ত হতেছে না। সেখানকার মেইন স্ট্রিম পলিটিক্সে যদি যুক্ত হন, যেমন ডলি বেগম কানাডাতে MP হয়েছেন, হলে যেটা সুবিধা হবে লবি করা, আবার তার জন্মভূমির জন্য কিছু করা, যেমন এই যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে যেটা আমরা বলছি যে অর্থ আসে না, নানান বিষয় রয়েছে। তো সেটা কেন হয় না, বা আপনারা কেন আগ্রহী হয় ওখানকার মেইন স্ট্রিম যে পলিটিক্স তার সাথে যুক্ত হয়ে দেশের জন্য কাজ করা বা লবি করা? আমি শুরুতেই বলেছি কিন্তু সেটা যে মাইন্ডসেট, আমরা একটা কলোনিয়াল মাইন্ডসেট নিয়ে যখন ওখানে যাই, আর ওই যে এথনিক এনক্লেভ, নিজেরা একসাথে রসুনের কোয়ার মতো আমরা থাকতে, কমফোর্ট জোন থেকে আমরা বেরোতে চাই না। আর আমি রসুনের কোয়া শব্দটা প্রায়ই ব্যবহার করি, জানি না শুনতে কেমন লাগলো, তো যা হোক। তো এই মাইন্ডসেটটাকে আমাদেরকে ডিকলোনাইজ করতে হবে, শুরুতেই বলেছি। আমার মনে হয় যে আমি এটা নিয়ে খুব বেশি বলবো না, কারণ ওখানে বাংলাদেশিরা যারা আছে এরা রেগে যাবে এই জন্য, কারণ বুঝতে চাচ্ছে না, তো বুঝতে
চাচ্ছে না, আর আর চাইলেও কিছু কিছু ব্যারিয়ারও আছে। চাইলেই আপনি হোয়াইট কমিউনিটির সাথে তো আপনি ইন্টিগ্রেট করতে পারছেন না, বা ব্ল্যাক কমিউনিটির সাথে ইন্টিগ্রেট করতে পারছেন না, সেই ক্যাপাসিটিটা কিন্তু আমাদের কিন্তু নেই, এবং না থাকার এটাও কিন্তু সিস্টেমিক। আমি যেভাবে দেখি এই সমস্যাটাকে, আমি কাউকে এখানে আন্ডারমাইন করছি না কোনো কমিউনিটিকে, ইট ইজ ভেরি সিস্টেমিক, এবং দ্যাটস দ্য ওয়ে ওরা, আমি মনে করি যে সিস্টেমটাই আপনাকে এটাকে জিয়ে রাখছে এই সমস্যাটাকে। কিন্তু এটা যে একটা সিস্টেমিক সমস্যা, এটাই তো আমাদের সেই সচেতনতাটাই নেই, আমরা বুঝতে পারছি না। এবং ল্যাক অফ এডুকেশন, জাস্ট ল্যাক অফ এডুকেশন। আমি এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এখানে মূল প্রবলেমটা হলো যে আমরা রেসপেক্ট টু ইচ আদার। আপনি ওখানকার সোসাইটিতে যখন গিয়েছেন, পাশ্চাত্য সোসাইটিতে, তার কমিউনিটিকে কেন আপনার যে বিলিফ সিস্টেম বা আপনার যে রিলিজিয়াস কালচার, ওটা আপনার মতো হইতে হবে কেন? আপনি তো তার একটা সোসাইটি আছে, আপনার সোসাইটিতে যদি আজকে ওয়েস্টের থেকে যদি এসে তারা সবাই এখানে তাদের মতো চলে, আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা? তো সো দ্য প্রবলেম ইজ সামথিং লাইক দ্যাট, যে আপনি যখন ওয়েস্টে গেলেন, তার সোসাইটিতে শত শত বছর ধরে একটা কালচার সে গ্রো করছে, তার মতো সে থাকবে, আপনি তাকে রেসপেক্ট করবেন। আপনি আপনার যে প্র্যাকটিস আছে, আপনার যে বিলিফ সিস্টেম আছে, ওইটার উপর আপনি থাকেন। হ্যাঁ, দ্যাট ইজ অলওয়েজ কনভারসেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এবং দেখবেন আমাদের মাইগ্রেন্টরা যারা যায়, বিশেষ করে ওয়েস্টে যায়, তারা মোস্টলি আরবান সেন্ট্রিক। তারা কিন্তু ওই রুরাল যে আদিবাসী আছে বা তারা ওখানে কিন্তু তারা থাকতে পছন্দ করেন না। তা আমার সুযোগ হয়েছিল গত বছর, আমি আমেরিকাতে যখন আমি গেলাম, আমি অ্যারিজোনা স্টেটে একেবারে ডিপার অ্যারিজোনাতে গিয়েছি। তা আমার তো ওখানকার আদিবাসীদের সাথে কথা বলা বা তাদের বিহেভিয়ার দেখে মনে হয় না যে অ্যাজ এ মুসলিম আমার প্রতি তার কোনো হেট আছে। আচ্ছা, তা বাট কেন, মানে আমার কথা হলো, সে আমার পাশে বসে সে ড্রিঙ্কস করতেছে, আমার সমস্যা কি? আমি না করলে হল, মানে যদি কেউ না করে আর কি। কিন্তু আমি যে ড্রিঙ্কস করতেছে তাকে মানুষ হিসেবে খারাপ ধরে নিয়ে যখন আমি বিহেভ করতে শুরু করি, দ্যাট ক্রিয়েটস দ্য প্রবলেম। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমার মনে হয় যে আমাদের মনোলিথিক যে বিলিফ সিস্টেম, ইট ইজ হাইলি প্রবলেম্যাটিক। আর এখান থেকে যারা যাচ্ছে, এখান থেকে আমি বাংলাদেশ থেকে বলছি না, সারা পৃথিবীর অভিবাসীরা যারা যাচ্ছে, তবে হ্যাঁ, সাউথ এশিয়ানসরা এরা খুব বেশি ধর্মকে আঁকড়ে থাকে। সেটা এখন আপনি ইসলাম বলেন, এখন হিন্দুইজম বলেন, বুদ্ধিজম বলেন, তো ধর্মের বাইরে বেরোতে পারছে না। তো তাদের সব কিছু খুব ধর্মসেন্ট্রিক। আর আরেকটা যেটা হচ্ছে যে, আমি দেখেছি চায়নাতে যখন কাজ করেছি, নেপালে কাজ করেছি, ল্যান্ড বেসড কালচার যারা প্র্যাকটিস করে, তারা কিন্তু এই পরিবেশ সম্পর্কে খুব সচেতন। কারণ এই যেমন ধরেন যে, আমি যদি হিন্দুইজমের কথা বলি, আপনি যদি হিন্দুইজম একটু বোঝার চেষ্টা করেন, এই যে মনসা পূজা করছে, এই যে আমাদের বাংলাদেশের আদিবাসীরাও আপনি দেখবেন যে বনের পূজা করছে। হ্যাঁ, এটা মানেটা কি? মানেটা হচ্ছে যে আপনি প্রকৃতির প্রতিটা জিনিসকে সম্মান প্রদর্শন করছেন। কিন্তু মনোলিথিক বিলিফ সিস্টেমে কি হয় যে, এখানে যা কিছু আছে ধ্বংস করে ফেললে কোনো অসুবিধা নেই, পরবর্তীতে গিয়ে দে উইল বি রিওয়ার্ডেড। এই যে একটা কনসেপ্ট, আমার মনে হয় যে এই কনসেপ্টটা প্রচণ্ড একটা পাওয়ারফুল মিনস ক্ষতিকর, মানে পরিবেশের জন্য ক্ষতিকর। এবং এই মনোলিথিক বিলিফ সিস্টেমের কারণে আজকে আমাদের পরিবেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথাও বলতে পারছি না, কারণ আমাদের সেই গ্রাউন্ডটা নেই, কারণ ল্যাক অফ এডুকেশন এগেইন। আমরা শেষ দিকে চলে এসেছি। আমি ডাক্তার হোসেন, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব। আমরা তো এই আলোচনার মাধ্যমে আমরা যেটি বুঝতে পারলাম যে অভিবাসন ক্ষেত্রে এই যে জলবায়ু পরিবর্তন অভিঘাত একটা বড় অংশ দখল করেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত অভিবাসী খাতে যে ধরনের নির্ভরতা আমাদের দিন দিন বেড়ে চলেছে, তৈরি হচ্ছে, কিন্তু এই বিষয়টি কি সেই রকম গুরুত্ব পাচ্ছে না কেন, এবং পাইতে হলে কি করতে? প্রথম পাচ্ছে না বলতে, আমরা আসলে বললাম যে আমরা এক্সটেন্ড অফ দ্য প্রবলেম, কিন্তু আমাদের কাছে কোনো ডাটা নেই, এভিডেন্স, মানে এক্স্যাক্টলি ডাটা নেই, যার ফলে আমরা মনে করছি যে মানুষ ঢাকায় আসতেছে, যাচ্ছে, কিন্তু এটা যে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এটার মেইন কারণ, যেমন আমার কাছে এই মুহূর্তে একটা ডাটা আছে যে আমাদের এই ফ্লাডের জন্য প্রতি বছর ডিসপ্লেসমেন্ট হয় প্রায় 35% মানুষ। আর একটা হলো যে রিভার ব্যাংক এরোশন, তো আমাদের ঐতিহাসিকভাবে প্রায় 27% মানুষ। আমি এই যে বললাম যে এই ডাটা আমার কাছে মানে এটা হলো ইন্টিগ্রেটেড ডাটা, কিন্তু আমার কাছে সেগ্রিগেটেড ডাটা নেই যে কোনটা ক্লাইমেটিক কারণে। যেমন আপনি ধরেন ফেনীতে যে বন্যা হলো, তো সেটা তো ফেনীর বন্যাটা তো হঠাৎ করে আমার ত্রিপুরাতে পানি হঠাৎ করে বন্যা হওয়ার কারণে কিন্তু ফেনীতে বন্যাটা হলো। তার মানে দিস ইজ সামথিং রিলেটেড উইথ দ্য ক্লাইমেটিক ওভার পুরিং থেকে হচ্ছে, অতিরিক্ত বৃষ্টির থেকে। তো এই ডাটাগুলো ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য ডিসিশন মেকিংয়ে। আর আমি মনে করি সরকারের খুব দ্রুত এইগুলো ক্রস বর্ডার যে আবার বিষয়গুলো আছে, যেমন ভারতীয় পাহাড়ে যদি ওভার পুরিং হয়, আপনি আসামের পাহাড়ে, ত্রিপুরা পাহাড়ে, আপনি এখানে কিন্তু হাওড় অঞ্চলে বন্যা বাড়বে।
এতে কোনো সন্দেহ নেই। তো সেই ডাটা, ক্রস বর্ডারের ডাটাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা আমাদের কাছে নাই। তো ওখানে কী পরিমাণ বৃষ্টি রিয়েল টাইমে বা কী পরিমাণ বন্যা সামনে হবে, তো সেইগুলো কিন্তু যেমন এবছর ইউরোপে কী পরিমাণ তাপমাত্রা বাড়বে সারা পৃথিবীতে, এই তাপমাত্রা আমাদের ঢাকাতে বা সাউথ এশিয়াতে কী পরিমাণ বাড়বে, তো এই যে জিনিসগুলো যদি আমরা না পাই তাহলে এগুলো আলটিমেটলি আমার ডিসিশন মেকিং একটা প্রবলেম হবে। যেটা আপনি বলেন সরকারের কি এইটা একটা ফোকাস করা। সেকেন্ড হলো যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মেকানিজম যেটা সিমালটেনিয়াসলি চালাইতে হবে। ন্যাশনাল মেকানিজম যারা ডিসপ্লেসমেন্ট শিকার হতে হবে তাদের সবাইকে কি আপনি ঢাকায় না রাখতে পারবেন? নো। তার মানে হলো যে আপনাকে সেকেন্ডারি স্যাটেলাইট সিটি বা টাউন ইমিডিয়েটলি আপনি যে জায়গাগুলো ডিসপ্লেসমেন্ট হয় ওখানে আপনি তৈরি করতে হবে, যেটা গুচ্ছগ্রামের মতো যেটা আমরা করি। তা আর ফাইনালি আমি বলবো ইন্টারন্যাশনালি ফান্ড অ্যাক্সেস করার জন্য এদের ওয়েলবিং, রিহেবিলিটেশন। এখন আপনি এর উপরে যদি ট্রেনিং দেন, সে যেখানে ডিসপ্লেসমেন্টের শিকার হোক, মেকানিক্সের উপর ট্রেনিং দেন, ইলেকট্রিশিয়ান বানান, যেগুলো আপনি মোবাইল হলেও তার স্কিলটা তার সাথে থাকবে। সুতরাং এই ধরনের জিনিসে সরকারের ফোকাস করা উচিত, যেন সে বাইরে গেল একটা প্লাম্বার কানাডাতে যে বেতন পায় একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার সময় সেই বেতন পায় না বা ইনকাম নাই। তার মানে যে আপনাকে ফোকাস করতে হবে যে আর্নিংটা, সে ডিসপ্লেসমেন্ট হলো আর্নিংয়ে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না, সেইটা ফোকাস করা উচিত। জাকির হোসেন এবং ডক্টর জেবুন্নেসা চপলা দুজনের অত্যন্ত চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের প্রবাসীমুখ অনুষ্ঠানে এই পর্বটি একটি নতুন সংযোজন আমরা করেছি যে অভিবাসীদের অভিঘাত, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের কারণে অভিবাসীদের উপর কী ধরনের প্রভাব পড়ে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম এবং এর বিভিন্ন দিক আমাদের এই আলোচনায় উঠে এসেছে। আশা করি যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এই বিষয়টিতে নজর দেবেন, যেহেতু আমাদের অভিবাসীদের উপর নির্ভরতা দিন দিন বেড়েই চলেছে। আমরা বিভিন্ন দেশে শ্রমিক পাঠাচ্ছি, নতুন নতুন বাজার খুঁজছি, সেখানে যেন জলবায়ু পরিবর্তনজনিত কারণে যেসব ফলাফল হয় সেগুলো যেন গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়, সেই আশা এবং প্রত্যাশা রেখে আমাদের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।